আমরা যতই আর্জেন্টিনাকে নিয়ে প্রশংসা করি, এ কথাও তো স্বীকার করতে হবে যে আর্জেন্টিনা একটু টেকনিক্যালি শক্ত বা কাউন্টার অ্যাটাক নির্ভর দলের বিপক্ষে খাবি খাচ্ছে। সেটা কেপ ভার্দের বিপক্ষেও খাইছে, মিশরের বিপক্ষে তো অলৌকিকভাবে বেঁচে গেছে। তা না হলে আর্জেন্টিনা আসলে যে লো ব্লক ফুটবল যারা খেলে, যারা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে, তাদের বিপক্ষে কিছু করতে পারতেছে না, একদমই পেনিট্রেট করতে পারতেছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে উইং নাই। আর্জেন্টিনা একটা ডানাহীন দল। এই যুগে এরকম ডানাহীন দল নাই যারা সর্বোচ্চ পর্যায়ে খেলে। আপনি যদি উইং থেকে ঠিকমতো অপারেট করতে না পারেন, তাহলে অফেন্সিভ ওয়ার্ক তো থাকবেই না, খুবই মনোটোনাস একটা অফেন্সিভ ওয়ার্ক হবে। ডিফেন্সিভলিও আপনি খুব ভার্নাবেল হয়ে যাবেন, একেবারে দুর্বল একটা দলে পরিণত হবেন। এই জায়গাটায় বারবার আমাদের মনে হচ্ছিল ডিমারিয়া নাই, ডিমারিয়া নাই। ডিমারিয়া বাম পাশে অপারেট করে, ফাইনালে ডান পাশে অপারেট করছে। যে কোনো এক পাশে অপারেট সে করা মানেই আপনি অফেন্সিভলি কয়েক রকমের অপশন বেড়ে যাওয়া। আর ডিফেন্সিভলিও যেহেতু ডিমারিয়া অপারেট করতেছে ওই পাশ থেকে, প্রতিপক্ষের উইঙ্গার অত সহজে কথায় কথায় লাফ দিয়ে উঠতে পারে না, বা ফুল ব্যাকে সে অ্যাটাকে অংশ নিতে পারে না। এখন ডিমারিয়ারে তো পাচ্ছি না আমরা, ডিমারিয়ার বিকল্পও পাচ্ছি না। নিকো গঞ্জালেস বা সিমিওনে, ওদের সেভাবে ট্রাইও করা হচ্ছে না, করলেও খুব বেশি কাজে লাগতেছে না। আর গার্নাচো বা ক্রিস্তিয়ানির মতো তো কেউ রে আনাই হলো না। তাহলে উপায়? উপায় আছে তো, ওই যে লিওনেল মেসি। ওই সব সমস্যার এক সমাধান। শেষ পর্যন্ত লিওনেল মেসি এই মিশরের বিপক্ষে ম্যাচে উইঙ্গার হয়ে গেলেন, তার পুরনো পরিচয়ে ফিরে গেলেন। ভাবলেন যে বন্ধুটা যেহেতু নাই, বন্ধুর পোশাকটা তো আছে, আমিও তো ওই পোশাক পরেই একসময় খেলতাম, ওকে খেলা যাক। আজকে পুরনো চরিত্রে ফিরে যাওয়া যাক, বন্ধুর চরিত্রে অভিনয় করা যাক। সেই ছোটবেলায় যে চরিত্রে অভিনয় করতাম সেই উইং বরাবর আক্রমণ সানানো যাক। এবং আর্জেন্টিনা যে ম্যাচটা বের করে আনলো, এটার পেছনে আমরা বহু মিরাকল, বহু বিতর্ক, অনেক কিছু দেখতে পাচ্ছি। মূল ব্যাপারটা কিন্তু মেসির হঠাৎ করে রাইট সাইডে অপারেশন শুরু করা। সেই ব্যাপারটা কিভাবে কি ঘটলো এবং এইটার সমাধানটা কি? মেসিকেই কি আসলে তাহলে রাইট সাইডে রেগুলার প্লেস করতে হবে? এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি এবং মেসি এ ব্যাপারে কি বলতেছেন সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন, আজকে কালকে রাত থেকে যখন এগুলা নিয়ে একটু পড়তেছিলাম, ফুটেজগুলো আবার দেখতেছিলাম, তখন আমার একটা কল্পনা বারবার, একটা মেটাফরিক দৃশ্য বারবার সামনে আসতেছিল, কল্পদৃশ্য আরকি। যে মনে করা যাক একজন সেনাপতি, তিনি একসময় খুব ভালো স্নাইপার ছিলেন। ওই দূর থেকে শুট করে করে মেরে ফেলতে পারতেন শত্রুদের। তিনি পদোন্নতি পেয়ে এখন জেনারেল হয়ে গেছেন। এখন ওই জেনারেল হঠাৎ করে জানলেন যে তার দলের যে সবচেয়ে বড় স্নাইপার, সবচেয়ে ভালো স্নাইপার, সে নাই। এই মুহূর্তে স্নাইপার চালানোর মতো কেউ নাই তার বাহিনীতে। তাহলে কি করা যাবে? ক্যাপটা খুলে রাখেন, খুলে রেখে নতুন করে মাথায় একটা ফেটি বেঁধে আগায় যান। আগায় গিয়ে জেনারেল নিজেই স্নাইপার হাতে তুলে নেন। এইরকম একটা কল্পদৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম। মেসি যখন 60 মিনিটের পরে ডান সাইডে অপারেশন শুরু করল। এখন এই জায়গাটায় যেতে হলো কেন? ডি মারিয়া যাওয়ার পর থেকে স্কালোনির আমি শত প্রশংসা করি, কিন্তু স্কালোনি ২০২২ এর পর থেকে টিমটাকে ঢেলে সাজানোর যে ব্যাপারটা, সেটা করেন নাই। আমার বন্ধু রাজীব হাসান আজকে বা কালকে একটা ভালো লেখা লিখছে যে এই আধুনিক ফুটবলে আমরা ইতালি বা ব্রাজিলের মতো টাইটেল ডিফেন্ড কাউকে করতে দেখি না, শুধুমাত্র কোনো কোচ বিজয়ী দলকে ঢেলে সাজাতে চান না, একটা ওই ঘোরের মধ্যে আটকে থাকেন। স্কালোনির উচিত ছিল ডিফেন্সটা ঢেলে সাজানো। স্কালোনির উচিত ছিল উইংটা ঢেলে সাজানো। উইং ঢেলে সাজানো মানে কি? উইঙ্গার আনা, উইঙ্গারকে ইউজ করা। সেই জিনিসটা হয় নাই। এখন ডিফেন্সিভের অর্থ রাতারাতি ঠিক করা যাবে না। আবার আমি এটাও মনে করি যে ডিফেন্সটাকে যতটা দুর্বল মনে হয়েছিল শুরুর আগে, বিশ্বকাপ শুরুর আগে, এটলিস্ট কুটি আর লিসান্দ্রো যতক্ষণ ফিট আছে, ততক্ষণ খুব বেশি দুশ্চিন্তা নাই। এবং ফ্লাঙ্কও, মানে আমরা ফ্লাঙ্ক বলতাম, ওই ফুল ব্যাকও যথেষ্ট অপারেটিং, যথেষ্ট ভালো করতেছে। ট্যাগলাফিকো খুব ভালো আগের দিন অ্যাটাকে অংশ নিচ্ছে। ডিফেন্সিভ রেট একটু খারাপ, মলিনাও তাই। ওকে, সব মিলে চলে যায়। কিন্তু আপনার তো মূলত উইং থেকে অপারেশন ট্যাগলাফিকো মার্কা হলে হবে না, বা মলিনা মার্কা হলে হবে না যে উঠে একটা ঝড় চালায় দিয়ে চলে আসলাম, ওইটা তো না। আপনার ওখান থেকে রেগুলার আক্রমণ হতে হবে। সেটা ডি মারিয়া যাওয়ার পরে হয় নাই। এবং এই জিনিসটা না খুব বেশি উপলব্ধিও করে নাই আর্জেন্টিনা। এই জায়গাগুলোতে ওই যে যখন নিন্দুকেরা কথা বলে তখন কিছু কথা আসলে শুনতে হয়। এই ২০২২ সালের পরে আর্জেন্টিনা কোনো ইউরোপিয়ান বা দলের বিপক্ষে কোনো ম্যাচ খেলে নাই।
এমনকি আফ্রিকানও টপ রেটেড কোনো দলের বিপক্ষে মরক্কো, মিশর এরকম কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলে নাই। এখন এতে মুশকিলটা হয়েছে কি ২৪ সালের পরে তো ভালো লো ব্লক কাউন্টার অ্যাটাক করতে পারে এরকম দলের বিপক্ষেই খেলে নাই। ২৪-এ সর্বশেষ আমার ধারণা কলম্বিয়া ওরকম একটা টিম ছিল। তাও কলম্বিয়া ওরকম লো ব্লক করে বসে থাকা টিম না। ফলে আর্জেন্টিনা তো ২২-এর পরে ২২-এ ওই যে ইয়েদের পাইছিল, নেদারল্যান্ডসকে পাইছিল। এরপরে তো আর আর্জেন্টিনা কোথাও ওই জিনিস পায় নাই। কাউন্টার অ্যাটাক পাইছে ফাইনালে ইয়ের কাছে, ফ্রান্সের কাছে। কিন্তু মিডফিল্ডে তো হয়েছে খেলাটা। ফলে আর্জেন্টিনার মাথায় মনে হয় ছিল না যে ডি মারিয়া চলে গেলে কি হবে। আপনার তো কাউন্টার অ্যাটাকের মুখোমুখি হতে হবে। এবং দুর্ভাগ্য বা ভাগ্য দেখেন এবার সবাই বলতেছে আর্জেন্টিনার পথটা খুব সোজা হয়েছে। হ্যাঁ, ঘটনাচক্রে যেহেতু ব্রাজিল আর পর্তুগাল পাস করতে পারে নাই, ফলে তাদের বদলি কম র‍্যাঙ্ক টিম এখানে চলে আসে। বাট আই ফিল আর্জেন্টিনা এর চেয়ে হ্যাপি থাকতো যদি ব্রাজিল এবং পর্তুগালকে ফেস করতে হতো। এই যাদের ফেস করতে হচ্ছে, এই যে কেপ ভার্দে, মিশর, সামনে সুইজারল্যান্ড, এরা ডিফারেন্ট টাইপ অফ ফুটবল খেলে, যেটা আর্জেন্টিনা অস্বস্তিতে ভোগে। এরা ওই যে লো ব্লক করবে, কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলবে। এটা আর্জেন্টিনা অভ্যস্ততাই নাই। দীর্ঘদিন এরকম কোনো প্রতিপক্ষের বিপক্ষে তারা খেলে না। এবং এরকম প্রতিপক্ষের বিপক্ষে খেলতে মূলত যেটা লাগে সেই উইঙ্গার নাই। কেন উইঙ্গার লাগে? এই জিনিসটা একটু যারা আপনারা কনটেন্ট দেখেন আমার চেয়ে ভালো বোঝেন। তারপরেও ২ লাইন একটু বলে রাখি আমার ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বুঝানোর জন্য না। সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাটাক করেন, আগে থেকেই উইঙ্গারদের খুব গুরুত্ব ছিল। কিন্তু যত বেশি এই আফ্রিকান দলগুলো বা তুলনামূলক ছোট র‍্যাঙ্কিং এর দলগুলো টেকনিক্যালি ভালো হয়ে উঠতেছে, তত গুরুত্ব বাড়তেছে। তারা কি করতেছে? তারা ওই যে লো ব্লক করে ওয়েট করে কখন কাউন্টার অ্যাটাক করবে। এখন লো ব্লক আপনি ভাঙবেন কি করে? একগাদা লোক ডিফেন্স করতেছে এবং ২ লাইনে ডিফেন্স করতেছে। ওদের মিডফিল্ডটাও ডিফেন্স হিসাবে ইউজ করে। তো আপনি সেটা কিভাবে ভাঙবেন? ৫ আর ৪ ৯ জন ডিফেন্স করতেছে। এটা ভাঙার উপায় হচ্ছে ত্রিমুখী আক্রমণ করতে হবে আপনাকে। মাঝখান থেকে যেমন ঢুকবেন, দুপাশ থেকেও ঢুকবেন। দুপাশ থেকে ২ জন ঢুকবে। তারা বল সমানে বক্সে ফেলবে, কাট ব্যাক করবে, নিজেরা গেম প্লে করে চান্স ক্রিয়েট করবে, বিগ চান্স ক্রিয়েট করবে। মাঝখানে যে খেলবে সেও তাই করবে। ত্রিমুখী আক্রমণ সামলাইতে হলে ওই ৯ জনকে ভাগ হতে হচ্ছে। স্ট্রেস আউট হচ্ছে ডিফেন্সটা। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে কি হচ্ছে? যেহেতু ডি মারিয়া নাই, এখন পুরো আক্রমণটা আগে একদিন বলছে ফানেল হয়ে যায়। সবাই এসে সাগরে মিশে যায়। নদীগুলো সবগুলোরই আপনি যদি নদী ভাবেন, সবাই এসে ওই যে মেসি মাঝখানে যে জায়গাটা থাকে ওই জায়গায় মিশে যায়। এনজো, ম্যাকঅ্যালিস্টার বা আলমাদারে যদি আপনি নামান আলমাদা, সবাই ডিপল তো থাকেই মেসির সঙ্গে, সঙ্গে। যদিও ওর অপারেশন ডান পাশে, কিন্তু ও মেসির সঙ্গে, সঙ্গে। মানে আপনি দেখেন আর্জেন্টিনা নিজেরই ওখানে ৫ জন। প্রতিপক্ষ ওখানে ৫ জন ডিপ্লয় করে রাখছে। এতটুকু একটা জায়গার মধ্যে আপনি ১০ জন লোক ডিপ্লয় করে রাখছে ২ দল। ওখানে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে? ওখান থেকে আপনি কি করে অ্যাটাক ঢুকাবেন? কোনোভাবে সম্ভব না। এই লাস্ট ম্যাচের পরে মেসি যেটা বলছে যে, "আমি একটা বলও রিসিভ করার পরে ঘুরতে পারতেছিলাম না। ২ লাইনের মাঝখানে মানে মিডফিল্ড আর ডিফেন্সের মাঝখানে জায়গাটুকু কমায় ফেলে ওরা। যখন লো ব্লক ডিফেন্স করতেছে তখন ওখানে দাঁড়ানোরই জায়গা দেয় না। দাঁড়ায় যদি বা আপনি রিসিভ করতে পারেন, বুঝতে পারবেন না। আপনাকে এর বল রিসিভ করতে হবে হয় আড়াআড়ি, মাঠের আড়াআড়ি নতুবা নিজেদের পোস্টের দিকে মুখ করে। আপনার তো ঘুরতে হবে। বলটা একটা ভালো পাস দিতে গেলে, একটা ক্লিয়ার পাস দিতে গেলে পারবেন না। ফার্স্ট টাচের পরেই আপনারা ৩ জন মিলে আটকায় ফেলবে। আপনি আর বল তখন আপনি সেভিয়ার হয়ে যাবেন। বলটা রাখা যায় কিনা পায়ে কোনো ক্রমে। ওই সময় কি আর আপনি অ্যাটাক মেক করতে পারেন? এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। এবং আর্জেন্টিনা এটা রেগুলার চিত্র। সবাই মাঝখানে আসতেছে, বল দিচ্ছে মেসিকে বা অন্য কেউ যদি চেষ্টা করতেছে নিঃশ্বাস নিতে নেওয়ার জায়গা নাই। ঘুরতে পারবেন না, বল কাউকে দিতে পারবেন না। বল পায়ে রাখাটাই চ্যালেঞ্জ। আপনি প্লে মেক করবেন কি করে? বিগ চান্স কিভাবে ক্রিয়েট করবেন? এক্ষেত্রে উইং থেকে আক্রমণ হলে আগেই যেটা বললাম, একটা উইং অন্তত যদি খুব চালু থাকে তাহলে প্রতিপক্ষ প্রথমত হচ্ছে তাদের ডিফেন্স স্ট্রেস আউট হয়। ওইদিকে কিছু লোক চলে যায় ডানে বা বাঁয়ে। ফলে ওই জায়গাটা একটু আলগা হয়। নিজেরও ওই সবাই মাঝখানে এসে জড়ো না হয় তখন তো নিজেরও ওই অপারেশনে আরও লোক যুক্ত হয় বা তারা থাকে। ফলে জায়গাটা হালকা হয়। তখন সেন্টার থেকেও আক্রমণটা ভালো হয়। এপাশ থেকেও সে কিছু কাট করে, নিজে বল প্লে করে। এই কারণে কমপক্ষে একটা প্রপার অ্যাটাকিং উইং লাগে আর সেন্টার থেকে লাগে। এটা হচ্ছে মিনিমাম। সবচেয়ে ভালো হয় আপনি যদি ফ্রান্সের মতো ত্রিমুখী অ্যাটাক করতে পারেন। যে দুপাশ থেকে ২ এ আর দেমবেলে উঠবে, কখনো নিজেই এমবাপ্পে নিজেই বাম পাশ থেকে উঠবে আর মাঝখান থেকে তো ওলিসেই উঠবে।
এই ত্রিমুখী আক্রমণ করাটাই এখন সবচেয়ে আধুনিকতা। কিন্তু আর্জেন্টিনা আক্রমণটা খুব একমুখী হয়ে গেছে ডি মারিয়া যাওয়ার পরে। ফলে এই ম্যাচটায় সেই শ্বাসরোধটা মিশর সবচেয়ে বেশি করল। একেবারে মানে কণ্ঠ চেপে ধরল। দমই নিতে পারবা না মাঝমাঠে। তোমার পায়েই বল থাকবে। আর্জেন্টিনার পায়েই বল থাকবে। তুমি পাস করবা। নিজের মধ্যে এই আড়াআড়ি পাস করতে থাকবা। কিন্তু আর কিচ্ছু করতে পারবা না। ওই আর্জেন্টিনার একটা পত্রিকা আ মিডিয়া টিওআইসি ওরা ওদের ওয়েবসাইটে লিখছে যে, "সব খেলা লাল দেয়ালের সামনে শেষ।" আসলেই তাই। সেদিন আপনি অবস্থাটা দেখেন যে সবকিছু হচ্ছে, হওয়ার পরে লাল দেয়ালে এসে সব আটকে যাচ্ছে। মেসির কোনো উত্তরই জানা নেই। জানা সম্ভবও না। এটা হিউম্যান বিইং ওই ১ টা ২ টো ম্যাজিক্যাল মোমেন্ট আসতে পারে পুরো টুর্নামেন্টে যে আপনি ওইটার মধ্যে দিয়েও একটা ক্লিয়ার চান্স বাড়ায় দিবেন। এটা নিয়ে আমরা পরে কথা বলব। মেসি এর মধ্যেও ৫ টা ক্লিয়ার চান্স বাড়াইছে কিন্তু এই কয়টা ম্যাচে। সেগুলোর একটাতে মাত্র গোল হইছে। এটা নিয়ে আমরা কাল পরশু কথা বলব যে ওই আরেক ভয়াবহ বিপদ হয়ে রইছে। ওই জায়গাটার সমাধান স্কালোনি কি করবেন কে জানি। যাই হোক আপাতত যেটা বলতেছি সেটা নিয়ে করি। ফলে এইখানটায় সমাধান দরকার ছিল। মেসি তখন কি করলেন? এই অ্যান্সারটা মেসি দিচ্ছেন হচ্ছে মানু গুতিয়েরেসকে। মানু গুতিয়েরেস হচ্ছে ওই যে আর্জেন্টিনার প্রখ্যাত সাংবাদিক প্যারালাইসিসে আক্রান্ত। উনি হুইল চেয়ারে করে আসছেন কাভার করতে। ম্যাচ শেষে মেসি যখন মিক্সড জোনে আসছে, মেসি তো ওখানে দাঁড়ায় দাঁড়ানো সাংবাদিকদের সঙ্গেই কথা বলতেছে। তখন মানু গুতিয়েরেস হাত দিয়ে ইশারা করছেন। মেসি ওখান থেকে ওই ব্যারিয়ারের যে বেল্ট দিয়ে ব্যারিয়ার করা থাকে, ওটা পার হয়ে এসে মানু গুতিয়েরেসরে আলাদা করে কথা বলে গেছে মানু গুতিয়েরেসের সঙ্গে। ওই সময়ে মানু ওরে জিজ্ঞেস করছেন যে, "আপনি ডান দিকে অপারেট করলেন কেন?" তখন ও বলছে যে, "আমি তো নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমার ঘোরারই কোনো উপায় ছিল না। আমি ২ লাইনের মাঝখানে যে একটা বল রিসিভ করব, ২ লাইনের মাঝখানে বল রিসিভ করতে পারলে হয়তো আমি একটা বিগ চান্স ক্রিয়েট করতে পারতাম। কিন্তু পারতেছিলাম না তো। ওরা আরো একজন মিডফিল্ডার বাড়ালো, আরো ওভারলোড করলো। আমরাও সবাই ওখানে। ফলে আমি সিদ্ধান্ত নিলাম আমি ডান দিকে অপারেট করব। এবং ডান দিকে অপারেট করার রেজাল্টটা দেখেন। ওই পাশ থেকেই কিন্তু সে ১ম গোলটার অ্যাসিস্ট করল। এবং ২য় গোলটাও ও পাশ থেকেই সে ঢুকে করল। মানে সে একদম মানে আমি যদিও বলতেছি সে তার ফিরে যাওয়া সেই স্মৃতি ফিরায় আনছে। ও ফেলে আসা স্মৃতি। বার্সেলোনার শুরুর দিকে যখন সে পিচি উইঙ্গারটা ছিল, উইং বরাবর চিরে ফারে দৌড় দিত, তারপরে কাট অফ করে ভেতরে ঢুকতো। সেরকম একেবারে টাচ লাইন বরাবর খেলছে তা না, কিন্তু ডান সাইড ধরে খেলছে। অ্যাটাকটা ওই সাইডে ডান সাইডে প্লেমেক করছে। নট ডান হাফ স্পেস। ডান সাইডে প্লেমেক করছে। এটা অনেক ডিফারেন্স করে দিছে। ফলে কি হয়েছে মাঝমাঠ থেকে আপনি অনায়াসে দেখছেন ম্যাক এনজোরা আক্রমণে উঠতে পারতেছে। কারণ মাঝ মাঠে জায়গা ফাঁকা হয়ে গেছে অনেক। মেসিরে কেন্দ্র করে মেসি যেহেতু ডানে চলে গেছে ওর সঙ্গে তো ডিফেন্সও স্ট্রেস আউট হয়েছে। যেটা সবচেয়ে জরুরি থাকে। উইঙ্গার অপারেট করে কেন? ডিফেন্স চলে যায় ওইদিকে। ডিফেন্স স্ট্রেস আউট হয়ে বের হয়ে যায়। আড়াআড়ি ডিফেন্স বড় হয়ে যায়। তখন ছোট্ট একটা জায়গা ডিফেন্স করলে আর চলে না। ওই কাজটা হইছে। আবার মেসিও ডান পাশে গিয়ে তুলনামূলক ফাঁকা জায়গায় তো পাইছে। এখানের মতো তো ৫ জন মিডফিল্ডার আর ৫ জন ডিফেন্ডার মিলে তারা ডিফেন্স করতেছে না। ওখানে তো লোক কম। ফলে সে অ্যাসিস্ট করতে পারছে ওখান থেকে, নিজে গোল করতে পারছে। সবচেয়ে বড় কথা ওখানে সে মুহুর্মুহু সে চান্স ক্রিয়েট করতে পারছে। তারে ফাউল করা হয়েছে, সে ফ্রি কিক পাইছে। ফ্রি কিক থেকে অ্যাসিস্ট হয়ে গেছে। এই ব্যাপারগুলো মুহুর্মুহু হয়েছে। মানে ডান সাইডটা এবং পরে যে গোলটা হয়েছে, যেটা এনজো করছে, সেটাও কিন্তু ওই মাঝমাঠ ফাঁকা হওয়ার কারণে হয়েছে। মানে সে ডান সাইডে না গেলে এই ১৩ মিনিটের ম্যাজিক জীবনেও হয় না। এখন আপনাকে আমি একটু দেখাই যে কি পরিমাণে পার্থক্য তৈরি হয়েছে মেসি ডান সাইডে খেলে। মানে সে ডান সাইডে কি পরিমাণে অপারেশন বাড়াইছে। আমি তো আসলে এগুলো দেখানোর নিশ্চয়ই আরো ভালো পদ্ধতি আছে। এইটা যারা এগুলো নিয়ে কাজ করেন ফুটবলের ডাটা, তারপরে ইনফোগ্রাফিক্স-টাফিক্স ইউজ করতে পারেন, তারা নিশ্চয়ই পারবেন। আমি একটু যেটা করছি যে সোফাস্কোর বলে একটা অ্যাপ আমার মোবাইলে আছে। ওখানে ওই প্রত্যেকের হিট ম্যাপটা দেখায় প্রত্যেক ম্যাচের। আমি ওই হিট ম্যাপগুলো স্ক্রিনশট নিয়ে এই যে এই জিনিসটা বানাইছি। তো এইটা থেকে আপনাদের একটু দেখাই যে আসলে মেসি কি পরিমাণে ডান সাইডে অপারেট করছে এই মিশর ম্যাচে। আপনি দেখবেন আমার এই গ্রাফিক্সটার ডান পাশে হচ্ছে ১ম ৪ টা ম্যাচ আছে। আর বাম পাশে হচ্ছে উলম্ব করে আ অ মিশর ম্যাচটা দেওয়া আছে। মিশর ম্যাচটা পরে আমরা আড়াআড়ি করে দেখব। ওটা জাস্ট কম্পেয়ার এর জন্য এখন দেওয়া আছে। আলজেরিয়া ম্যাচটায় দেখেন, আলজেরিয়া ম্যাচটায় মেসি মূলত একটু সে তো ডানে ঘেঁষা, একটু ডানপন্থী। আ ফলে এই যে মাঝ মাঠের একদম ডান দিকেই মূল হিট ম্যাপটা এবং এর ওপরে যখন উঠছে বক্সের কাছাকাছি যখন গেছে মাঝমাঠ ছাড়ায়, তখন কিন্তু সে একদম বক্সের ওপরে।
মানে ঠিক মাঝামাঝি। আর বক্সের উপরেই সবচেয়ে বেশি সময় থাকছে। সেই জায়গাটায় দেখেন একদম রেড হট হয়ে আছে। ওই জায়গাটায় কিন্তু একদম বক্সের উপরে যে ডিটা থাকে, সে ডি এর উপরে আলজেরিয়া ম্যাচে। আমরা অস্ট্রিয়া ম্যাচে যদি দেখি, অস্ট্রিয়া ম্যাচে ডান পাশে অপারেশন বেশ আছে, ইভেন ডান পাশে ডিফেন্সিভ ওয়ার্কও আছে। এই ম্যাচটার পরে বোধহয় আমি যখন কথা বলতেছিলাম তখন বলতেছিলাম যে মলিনার দুর্বলতা এমন হয়েছে মেসিকে বারবার ডান পাশে সে ডিফেন্সিভ ওয়ার্ক করতে হচ্ছে, এটা হচ্ছে সেটার লক্ষণ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে ডিফেন্স লাইনেও সে কাজ করছে, ডান পাশে ওদিন সে কিছুটা মোটামুটি কমলা রঙের দেখা যাচ্ছে, তার মানে এই জায়গাটায় বেশ খানিকটা অপারেট করছে। তবে মূল অপারেশন দেখেন রেড হটটা কিন্তু সেই ডি এর সামান্য ওপরে ঠিক মাঝখানে, মাঝ বরাবর, মানে মেসি মাঝখানেই অপারেশন চালাচ্ছে। জর্ডানের ম্যাচটা বিবেচনা করা কঠিন, জর্ডানে তো অতিরিক্ত সময় অল্প একটু সময় খেলছে, ওখানে যেটুকু খেলছে একটাই রেড হট স্পট, সেটা হচ্ছে ডি এর ওপরে একদম সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনটায়। তো এই তিনটা ম্যাচেই আমরা দেখলাম অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনটাই রেড, ওই জায়গাটাই বেশি সময় খেলছে। এরপরে আসেন কেপ ভার্দের বিপক্ষে, কেপ ভার্দের বিপক্ষে বরং দেখা যাচ্ছে লেফটে তার দুর্দান্ত অংশগ্রহণ আছে, ছোট অল্প জায়গা জুড়ে জুড়ে বিচরণ, কিন্তু দুর্দান্ত সেই জায়গায় অনেক রেড। আর ওই মাঝ থেকে ডান দিকে সামান্য একটু চাপা, একেবারে ওই ডির ওপর থেকে শুরু করে এই জায়গাটায় ভয়াবহ অপারেশন, এই জায়গাগুলো একদম লাল হয়ে গেছে টকটকে। তার মানে আমরা দেখলাম যে এই চারটা ম্যাচেই তার জায়গা হচ্ছে সেন্টার, একটু রাইট ওরিয়েন্টেড সেন্টার, কখনো কখনো কেপ ভার্দের ম্যাচে লেফট ওরিয়েন্টেড সেন্টারও। তার মানে সেন্টার থেকে তার খুব একটা সরতে হয় নাই, তার দায়িত্বই ছিল ওটা। মূলত সে ফিনিশারের রোল প্লে করছে, যে কারণে একদম ডি এর ওপরে বিগ চান্স ক্রিয়েট করে দিবে অন্যদের, কিন্তু সে ফিনিশ করবে, ক্রিয়েট করবে। আপনি হিটম্যাপগুলো যদি দেখেন দেখবেন যে সে একটু নিচে খেলতেছে আবার উপরে খেলতেছে, কিন্তু মাঝ মাঠের নিচে খুব একটা নামতেছে না। এবার আমরা মিশরের হিটম্যাপটা আলাদা করে দেখি। মিশরের হিটম্যাপটার মধ্যে আপনি তাকাইলে দেখেন মিশরের হিটম্যাপটায় এখানে কিন্তু পুরো 90 মিনিটের হিটম্যাপ একসঙ্গে, তো এটাকে কোনোভাবে যদি প্রথম 60 মিনিটের হিটম্যাপ আলাদা পেতাম এবং পরের 30 মিনিট আলাদা পেতাম, তাহলে আমার মনে হয় ব্যাখ্যাটা দেওয়া আরও সহজ হতো। আপনি দেখতেছেন যে ডি বক্সের ঠিক ওপরটায় একটা বিরাট রেড হট সার্কেলের মতো আছে, আর একেবারে মাঝ মাঠে একটা কমলা সার্কেল আছে। এই দুটো ছিল মেসির 60 মিনিটের চলাফেরা, 60 মিনিটের অপারেশন ছিল এই জায়গায়। এই যে ডি বক্সের ওপরে যে রেড হট সার্কেলটা, এই জায়গাটায় মেসি দীর্ঘক্ষণ ফার্স্ট হাফে চেষ্টা করছে, ওই যে বললাম শ্বাসরোধকর পরিস্থিতি, এই জায়গা থেকে কিছু করতে পারতেছিল না। দেখেন এবার ডান পাশে ব্যতিক্রমী একটা ব্যাপার, এই ব্যাপারটা পুরো বিশ্বকাপে এবার আপনি দেখেন নাই। এখানে আপনি টাচ লাইন ও কমলা শ্যাডো দেখতেছেন, কমলা শ্যাডো মানেই ফুটপ্রিন্ট আছে এখানে, টাচ লাইন বরাবরও সে দু একবার ছুটছে, কিন্তু মূলত রাইট যে অ্যাটাকিং সাইডটা, রাইট হাফ স্পেস ছেড়ে গিয়েও রাইট সাইডে একটা বিরাট লম্বা উলম্ব রেখার মতো লম্বা লম্বি একটা জায়গা ধরে রেড হট হয়ে আছে। মানে এইটা হচ্ছে ওই 30 মিনিটের ফলাফল। এই সময় সে এই জায়গা থেকে ব্যাপক প্লেমেক করছে, ব্যাপক অপারেশন করছে। ইভেন আপনি একটু ফলো করেন দেখেন ডি বক্সের ভেতরে একদম পেনাল্টি বক্সের ওখানে গিয়ে ওই যে আরেকটা রেড সার্কেল তৈরি হয়েছে, মানে সে ডান পাশ থেকে ঢুকে সে নিজে শুধু প্লে ক্রিয়েট করছে তা না, সে নিজেই বারবার বক্সের মধ্যে গিয়ে ডান পাশ থেকে হাজির হচ্ছিল, সে ওখান থেকে অ্যাটাক করছে, গোল করার চেষ্টা করছে, একদম ফিনিশিং লাইন পর্যন্ত গেছে। মানে নিজের রোলটা বলা যায় বার্সেলোনার সেই প্রথম দিকের মেসির মতো করে ফেলছে। এখন কথা হচ্ছে যে এই মেসির তো বয়স 39, এই মেসির কাছ থেকেই কি তাহলে বিশ্বকাপের বাকি যে সময়টা যদি এই কপাল সাপোর্ট করে, তো বিশ্বকাপে এখনো 3টা ম্যাচ আর্জেন্টিনাকে খেলতে হবে, এবং সে 3টা ম্যাচ অগ্নিগর্ভ ম্যাচ। যত সময় গড়াবে, প্রতিপক্ষ যদি বাংলাদেশও হয়, ওই যত ওপরের দিকের ম্যাচ হয় তত তার শক্তি বাড়তে থাকে। এখন সুইজারল্যান্ড ফার্স্ট রাউন্ডে যা খেলছে, এই সময়ের সুইজারল্যান্ড আরও শক্তিশালী হবে, এবং স্বাভাবিকভাবে সুইজারল্যান্ড ইউরোপের লো র্যাঙ্ক টিম, তার মানে লো র্যাঙ্ক মানে একবারে ছোটো করতেছেন, একটু হট ফেভারিটদের মতো না, ফলে তারাও ওই গাঁ বাঁচায় কাউন্টার অ্যাটাক নির্ভর খেলতে চাইবে। আমি যদিও সুইজারল্যান্ডের খেলা সম্পর্কে সম্যক ধারণা রাখি না, কিন্তু এটাই স্বাভাবিক, একটু লো র্যাঙ্ক এবং টেকনিক্যালি ভালো হইলে তার করণীয় এটাই আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে। তাহলে কি মেসিকে ডান পাশে অপারেট করতে হবে?
এটা একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। ভাই যতই দেবত্ব আরোপ করি, যতই বলি যে এলিয়েন, লোকটার বয়স ৩৯। এটা তো মানতে হবে। ৩৯ বছর বয়সে একটা সাইডে অপারেশন করা যায় না। ৯০ মিনিট ধরে এমনিতেই এই লোকটা এক্সহস্টেড। ৪ টা ম্যাচ খেলছে, এর মধ্যে একটা ১২০ মিনিট খেলতে হয়েছে, বাকি সবগুলো জর্ডান ম্যাচটা ছাড়া আর বোধহয় একটা ম্যাচে আগে উঠে আসে নিকোরে একটু জায়গা দিছিল, নিকো পাজরে। এছাড়া আপনার মানে এই গ্রুপ ইসে নকআউটে তো দুটো ম্যাচেই ৯০-১২০ এটা খেলতে হলো। এবং কি খেলাটা, এটা কি মানে রিল্যাক্সিং গেম? যত সময় গেছে খেলাগুলোতে তত বেশি তার উপরে প্রেশার বাড়ছে, তাকে সব দায়িত্ব নিয়ে নিতে হয়েছে। কোথাও কিছু হচ্ছে না, সব সমস্যার সমাধান সে। এমি মার্টিনেজ গোল সেভ করতে পারতেছে না এখন পর্যন্ত। তার মানে ওপেন প্লে যে কয়টা অ্যাটাক হয়েছে সব কয়টাতে এমি গোল খাইছে। যে কয়টা সেভ করছে স্পট কিক সেভ করছে, ফ্রি কিক বা এগুলা সেভ করছে। ওপেন প্লেতে একটাও সেভ করতে পারে নাই। এখন কি তাহলে মেসির গ্লাস হাতেও দাঁড়াইতে হবে? ওদিকে ফ্লাঙ্ক অপারেটিভ না, ফ্লাঙ্কে গিয়েও দাঁড়াবে ওই ফুলব্যাকদের জায়গায়। যদি কুটি বা লিসান্দ্রো ইনজুর্ড হয়, সে ডিফেন্সেও দাঁড়াবে। আর কি কি এটা সম্ভব? বেশি হয়ে যাচ্ছে না চাওয়াটা? বেশি হয়ে যাচ্ছে না যে ৩৯ বছর বয়সে মিশরের বিপক্ষে যেহেতু পারলো, বাকি ২ ম্যাচে ও করবে না? আমার মনে হয় স্কালোনিকে এটা নিয়ে ভাবতে হবে। এইটা হতে পারে না। তাকে ওই যে বক্সের পাশে ফিনিশার হিসাবে রাখেন, মূল থিঙ্কার হিসাবে রাখেন, স্পেস দেখতে দেন, লিডারশিপ করতে দেন, ম্যাজিক করতে দেন, ওটা ঠিক আছে। কিন্তু এখন উইংয়ের কাজটা ভাই, মানে একটু নিষ্ঠুরভাবে বলি, প্রচণ্ড বা ডান পাশে বা বাম পাশে সাইডে খেলতে গেলে অনেক শক্তি লাগে, অনেক এনার্জি লাগে। সেটা মেসির কাছ থেকে এখন ৯০ মিনিট চাইতে গেলে লোকটারে মারে ফেলা হবে। ফাইনাল পর্যন্ত যদি বা দল যায়, দেখবেন ফাইনালও শেষ, মেসিও মরে গেছে। তো সেই জিনিস আমরা দেখতে চাই না। আর্জেন্টিনা একটা বিশ্বকাপ না জিতলে কি যায় আসে? এই প্রেশার দেওয়ার দরকার নাই। যদি পারেন ডান পাশে সিমিওনেকে খেলান, কিছু একটা বিকল্প করে ফরমেশনে কি বদল আনবেন আমি জানি না, বদল আনা খুবই সোজা। ইভেন নিকো গঞ্জালেস, সিমিওনে দুজনকেই মাঠে রাখা সম্ভব। একটু আমি তো স্কালোনির কাছ থেকে আশা করি যে স্কালোনি ২০২২ তো দেখাইছেন যে পরিস্থিতি অনুযায়ী কিভাবে খোলনলচা বদলাতে হয়। এবার বদলান না ভাই। যেকোনো একটা সাইড অন্তত ফুল অপারেটিভ রাখেন। এই ম্যাচে যেমন নিকো গঞ্জালেসরে রাখছেন। এই সাইডটারে অপারেটিভ করার একমাত্র উপায় সিমিওনে। এই সাইডে আপনি অন্য কাউরে দিয়ে ডিপল্টে দিয়ে জীবনে এই সাইড অপারেটিভ হবে না। এই সাইড ফাংশনাল হবে না। কিছু একটা করেন, মেসির এইভাবে মারা যাবে না। সোনার ডিম পাড়া হাঁস তো। মেসির আরেকটা চ্যালেঞ্জ নিয়ে কালকে কথা বলব যে মেসি এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করছে। কিন্তু অ্যাসিস্ট মাত্র একটা। কি বিস্ময়কর পরিসংখ্যান। এটা নিয়ে কালকে কথা বলব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।